তোর সংসারের প্রতি ভালোবাসা আর উদার মনের জন্য এই মোহরের পাত্রটি আমি তোকে দিলাম। এটা যেমন তেমন পাত্র নয়, এই পাত্রে মোহর কখনো ফুরবে না। তবে লোভী মানুষদের থেকে এই পাত্রটি রক্ষা করার দায়িত্ব এখন থেকে তোর। কি গো রমলা বোন, আজকাল পুকুর ঘাটে তোমাকে তো দেখাই যায় না। সেই মাসখানেক আগে তোমার সাথে দেখা হয়েছিল, এরপরে থেকে তোমার তো আর পাত্তাই নেই। তা তোমার শরীর ভালো আছে তো? আর তোমার স্বামী বা কেমন আছে? আমাকে কিভাবে দেখবে তুমি? যখন তুমি পুকুর পাড়ে আসো তখন আমি আসি না। এমনিতেই আমার সময় ভালো কাটছিল, কিন্তু আমার স্বামী ইদানিং খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার স্বামী এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে এখন মনে হয় সংসারের হাল আমাকেই ধরতে হবে। মেয়েটারও স্কুলে ভর্তি করানোর বয়স হয়ে গেছে, কিন্তু তাকে আমি স্কুলেও ভর্তি করাতে পারছি না। সব মিলিয়ে আমার এখন খুবই বেহাল অবস্থা। তা তুমি তো একটা কাজ করতে পারো। তোমার স্বামী যখন কাজ করতে পারে না, তখন সংসারের হাল তোমাকেই তো ধরতে হবে। কিচ্ছু করার নেই বোন, কিচ্ছু করার নেই। সব কিছুই হচ্ছে বিধাতার খেলা। কাজ তো আমি করতেই চাই বোন, কিন্তু কাজ আমাকে দেবে কে? কত জায়গায় আমি ঘুরেছি, কিন্তু একটা কাজও আমি খুঁজে পাইনি। ঘরের আনাজপাতি চাল সবই ফুরিয়ে এসেছে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। তোমার চেনা জানা কি কেউ আছে যে কাজের লোক রাখবে? থাকলে আমাকে বলো না ভাই, আমার খুব উপকার হবে। তুমি তো একটা কাজ করতে পারো, তুমি জমিদার বাড়িতে গিয়ে দেখতে পারো। জমিদার বাড়িতে তো দুদিন ছাড়াই কাজের লোক লাগে। তুমি বরঞ্চ জমিদার বাড়িতে গিয়েই দেখো। জমিদার গিন্নির যদি দয়া মায়া হয় তোমার উপরে, তাহলে তোমাকে কাজে নিয়ে নিতেও পারেন। তবে একটু অনুনয় বিনয় করে কথা বলো, কারণ তাদের তো আবার বড় লোকের মন। হ্যাঁ বোন, আমিও গতকাল থেকে ভাবছিলাম জমিদার বাড়িতে যাব একটা কাজের জন্য, কিন্তু আমি এটাও ভাবলাম জমিদার গিন্নি কি আমাকে অত সহজে কাজ দেবেন? তার যা মেজাজ, মানুষকে তো আর মানুষ বলে গণ্যই করেন না। আরে বোন, তুমি তো একবার গিয়েই দেখো, যদি তার পাষাণ মনটা গলে। বলা তো যায় না কার ভাগ্যে কি আছে। তুমি যখন এত করেই বলছো, তাহলে আগামীকাল আমি যাব জমিদার বাড়িতে কাজের জন্য। প্রয়োজন পড়লে আমি তাদের হাতে পায়ে ধরবো, তারা যেন আমাকে একটা কাজ দেয়। তা না হলে স্বামী আর দুধের শিশুকে নিয়ে আমরা তো না খেতে পেয়ে মারা পড়বো। খিদের কষ্ট বড় লোকেরা কিভাবে বুঝবে? বুঝবে তো আমাদের মতো দিন দরিদ্ররা। এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। এখনকার দিনে ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে, আর গরিবরা নিঃস্ব হয়ে না খেতে পেয়ে মারা পড়ছে। আচ্ছা বোন, কথায় কথায় আমার অনেক দেরি হয়ে গেছে। জল নিয়ে গিয়ে আমাকে আবার রান্না বসাতে হবে। আমি আজ তাহলে আসি। হ্যাঁ বোন, তোমার সাথে কথায় কথায় আমি একদম ভুলেই গেছি। আমার বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা, আবার দেখা হবে। তুমি ভালো থেকো বোন। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। আমার পেটে ভীষণ কষ্ট হচ্ছে মা, আমাকে কিছু খেতে দাও। সকাল থেকে আর কতক্ষণ না খেয়ে থাকবো মা? তুমি যখন ঘাটে গেলে তখন পাপাকে বলছিলাম খেতে দেওয়ার জন্য, কিন্তু পাপা তো আমাকে কিছু বললো না মা। আর কতক্ষণ আমি না খেতে থাকবো মা?
কতদিন ধরে তোমাদেরকে বলছি আমাকে স্কুলে ভর্তি করে দাও, কিন্তু তোমরা কই আমাকে স্কুলে দিচ্ছ না কেন? একবার করছিস খাওয়ার বায়না, আর একবার করছিস পড়ার বায়না। এত বায়না কি কেউ করে? তুই জানিস না আমাদের টাকা পয়সা তেমন নেই? তবু তুই কেন এত বায়না করছিস? বায়না করবে তো বড় লোকেরা, আমাদের মতো গরিবদের কি আর বায়না করা মানায়? আর ঘরে কিছুই খাবার নেই, ঘরে কিছু মুড়ি পড়ে রয়েছে, সেই মুড়ি আর জল খেয়ে নিলেই পেট ভরে যাবে। আমার মাথা তুই একদম গরম করে দিস না, এমনিতেই আমার কত রকমের চিন্তা। গিন্নি, দয়া করে তুমি মেয়েটাকে আর বকো না, সব কিছুর পেছনে আমিই তো দায়ী, জানো গিন্নি? আজ যদি আমি অসুস্থ না হতাম তাহলে সংসারটা ঠিকই চলতো, কিন্তু আমার ভাগ্য দেখো, আমি অসুস্থ হয়ে বিছানাতেই পড়ে রয়েছি কতদিন ধরে। এর জন্য সংসারের পুরোটা চাপ তোমার উপর দিয়েই যাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি। তুমি এভাবে কেন কথা বলছো? আমার অভিমানটাকে তুমি বোঝো না? বিধাতা যদি কাউকে অসুস্থ করে থাকে তাতে আমাদের তো কোনো হাত নেই। আর তুমি নিজেকে দোষ দেওয়া একদম বন্ধ করো। মা, আমি এখন না হয় মুড়ি খেয়ে নেব, কিন্তু আমাকে স্কুলে কখন ভর্তি করাবে মা? আমার সমস্ত বন্ধুরা তো স্কুলে সব ভর্তি হয়ে যাচ্ছে, আর আমি কেন ভর্তি হতে পারছি না মা? আমাদের কেন টাকা নেই? এসব তুই বুঝবি না রে মা, তুই যখন বড় হবি তখন সব বুঝবি। তুই একদম কষ্ট পাস না মা, আমি তোকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দেব। আমাকে কদিন সময় দে মা, আগে আমি একটা কাজ খুঁজি, তারপরে তোকে স্কুলে ভর্তি করাবো। নতুন বই খাতা কিনে দেব, নতুন জামা কাপড় জুতো কিনে দেব। তুমি এ কি বলছো গিন্নি? তুমি আবার কোথায় কাজ করবে? এ গ্রামে এমনিতে তো কোনো কাজ পাওয়া যায় না। আমি যখন দিনমজুরের কাজ করতাম তখন অনেক কষ্টে আমি কাজ জোগাড় করতাম। আর তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি কিভাবে কাজ খুঁজে বের করবে বলো তো? এসব চিন্তা করলে কিভাবে হবে বলো তো? ডাক্তারবাবু বলেছেন তোমার ওষুধগুলো কিনতে অনেক টাকার প্রয়োজন। আর খাবারের কথা তো নাই ভাই বললাম, খাবার যদি ঠিক মতো না খাও তাহলে তুমি সুস্থ হবে কি করে? আর আমরা না খেতে পেয়ে মারা পড়বো নাকি? আমি ঠিক একটা কাজ খুঁজে নেব। আমি পারলাম না গিন্নি, তোমাদেরকে একটু সুখে রাখতে আমি পারলাম না। জীবনের এমন একটা সময় আমি অসুস্থ হয়ে পড়লাম যখন সব থেকে বেশি দরকার ছিল আমার কাজ করার। তবে গিন্নি, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। তুমি যা করবে ভাবনা চিন্তা করেই করবে, আর ভালোর জন্যই করবে। আমি যদি ভেবে চিন্তে কাজ না করি তাহলে আমাদের সংসারটাই তো রসাতলে চলে যাবে গো। শোনো, কাল আমি জমিদার বাড়িতে যাব। জমিদার গিন্নির হাতে পায়ে ধরে যদি একটা কাজ জোগাড় করতে পারি আমি, আর জমিদার গিন্নি যদি আমাকে একটা কাজ দিয়ে দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি এসব কথা নিয়ে একদম চিন্তা করো না তো, সব আমি সামলে নেব। মালকিন, দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি খুবই অভাবী এক মানুষ। ঘরে আমার অসুস্থ স্বামী আর বাচ্চা মেয়ে রয়েছে, তারা না খেতে পেয়ে দিন কাটাচ্ছে। আপনি দয়া করে আমাকে একটা কাজ দিন মালকিন। তোর কি পেট খারাপ না মাথা খারাপ বলতো? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি? আর আমাকে একটা কাজ দাও। আমি এখন তোকে কোথা থেকে কাজ দেব বলতো? এমনিতে তো আমার 10-12 জন কাজের লোক রয়েছে, এত কাজের লোক নিয়ে আমি করবোটাই বা কি শুনি? গোড়ার ঘাস কাটাবো নাকি? সপ্তাহখানেক আগে আসলে তাহলে একটা না হয় যাই ব্যবস্থা করা যেত। এখন আমার আর কোনো কাজের লোক লাগবে না,
তুই এখন এখান থেকে চলে যা। মালকিন, দয়া করুন আমার উপরে, আমাকে ফেরাবেন না। আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি মালকিন, দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি রান্না করা থেকে বাড়ির সব কাজ আপনার করে দেব। আপনার অভিযোগ করার কোনো সুযোগই আমি দেব না মালকিন, দয়া করে আমাকে একটা কাজ দিন। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না মালকিন। কদিন পর আমার বাড়িতে রান্না হয় না। আমার ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে তাকালে আমার মন ভেঙে যায়। দয়া করে আমাকে একটা কাজ দিন মালকিন। আমাদের এই গ্রামে তুই একা অভাবী নোস, এখানে হাজার হাজার অভাবী মানুষ রয়েছে। দুই একদিন ছাড়া ছাড়া তোদের এই অভাবের কথা শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। দেখ গিয়ে, তোর থেকে ও খারাপ অবস্থায় আছে কমলার মা, সেদিন এসেছিল আমার কাছে কাজের জন্য। আমি মুখের উপরে না বলে দিয়েছি, আমার যদি কাজের লোকের কোনো প্রয়োজন না থাকে তাহলে আমি অহেতুক লোক নিয়ে করবোটাই বাকি। যা তো বাবু, এখন এখান থেকে যা, মিছিমিছি আমাকে বিরক্ত করিস না। এত করে আপনাকে বললাম, তবুও আপনার পাষাণ হৃদয়টা একটু গলল না মালকিন। ঠিক আছে মালকিন, আপনি যদি আমাকে কাজ নাই দেন আমি তাহলে চলেই যাচ্ছি। এখানে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, এটাই আমার শেষ ভরসা ছিল। আমি বুঝেই গেছি না খেতে পেয়ে আমাদের মরতে হবে। ওদের কপালে যদি না খেয়ে মরা লেখা থাকে তাহলে সেটা কি তুই কন্টাতে পারবি? তোদের মতো গরিবদের একটাই সমস্যা, একটা কথা বললে সেটা সহজভাবে বুঝিস না। এভাবে তুই যাবি না, দাঁড়া, দারোয়ান ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তোকে বের করতে হবে। না না মালকিন, আমি এখান থেকে চলে যাচ্ছি, দয়া করে লোকজন ডাকার কোনো দরকার নেই মালকিন, আমি চলে যাচ্ছি। কোথাও আমি কাজ খুঁজে পেলাম না, কেন বিধাতা কেন? আমার কপালে এত দুঃখ তুমি দিলে কেন বিধাতা? মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না, তার মুখের দিকে তাকালে আমার বুকের ভিতরটা করে ওঠে। মেয়েটা ঠিক মতো না খেতে পেয়ে একেবারে কঙ্কাল সার হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করিস, তোর মা তোর জন্য কিচ্ছুই করতে পারছে না। হে বিধাতা, তুমি কেন গরিবদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলে কেন? আমাদের গরিবদের শুধুই কষ্ট। আমাদের মতো গরিবদের এই পৃথিবীতে আর কেউ নেই। ঘরে কিছু মুড়ি ছিল, তাও আজ শেষ হয়ে গেছে। জল খেয়ে আর কতদিন কাটাবো? বড় জোর 2-3 দিন, তারপরে তো এমনিতেই মরতে হবে। তার উপর মানুষের কাছ থেকে ধারও করেছি, কি করব বিধাতা? মানুষের কাছে থেকে ধারও তো করেছি, কি করব বিধাতা? আমি যে আর পারছি না, তুমি একটা রাস্তা দেখাও। আর পারছি না বিধাতা, আর পারছি না। যদিও একটা কাজ জোগাড় করে দিতে তাহলেও মনের মধ্যে একটু জোর আসতো, কিন্তু আমাকে সব দিক দিয়েই বন্ধ করে রেখেছো তুমি। একটা সমাধান দাও বিধাতা, একটা সমাধান দাও। কে মা তুমি? আর এই জঙ্গলে বসে বসে কেনই বা কান্নাকাটি করছো? তোমার কিসের এত দুঃখ? আর তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত। বিধাতাকে ডেকে ডেকে তুমি কি বলছো, আর কি বা উত্তর চাইছো তুমি মা? আমাকে বলো, হতে পারে মা তোমার কোনো সমস্যার সমাধান আমার কাছেই হতে পারে। সাধু বাবা, আপনাকে কি বলবো আমি আমার দুঃখের কথা? এত যন্ত্রণা, এত কষ্ট আমি আর যে সহ্য করতে পারছি না সাধু বাবা।
আমি একজন দিনমজুরের বউ, আর আমার স্বামী বেশ কিছুদিন হলো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। তিনি খুবই অসুস্থ, এদিকে অনেক ধার দেনা করে ফেলেছি, যার জন্য আমি আর ধার দেনা করেও চলতে পারছি না। বাচ্চার খাবারের কষ্ট, স্কুলে যাওয়ার শখ, কিছুই তো আমি মেটাতে পারছি না সাধু বাবা। একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু কেউই আমাকে কোনো কাজই দিল না। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমাদের মতো গরিবদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমি কি করব সাধু বাবা? দয়া করে আমাকে একটা উপায় বলুন। তুই সংসারের কথা এত চিন্তা করিস, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর মনটা কাঁচের মতো একদম স্বচ্ছ। তোর পরিবারের প্রতি ভালোবাসা আর বিশ্বাস দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি রে মা। তাই আমি তোকে একটা বর দিতে চাই রে মা। এই নে মা, এক পাত্র মোহর। এটা যেমন তেমন পাত্র নয় মা, এটা হলো জাদু পাত্র। এই পাত্রে মোহর কখনো ফুরোবে না। পরিবারের প্রতি বিশ্বাস আর ভালোবাসা দেখে আমি তোকে এই উপহারটাই দিলাম। কিন্তু মা, খুব সাবধান, লোভী মানুষদের থেকে এই পাত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। সত্যি সাধু বাবা, এই পাত্রটি আপনি আমাকে উপহার হিসেবে দিলেন? আমাকে তো নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছি না সাধু বাবা। এতদিন পরে বিধাতা আমার কথা শুনলেন। আমার মনে হচ্ছে বিধাতা নিজে হাতে আমাকে এগুলো দিলেন। আপনার এই ঋণ আমি কখনো আমার জীবনে শোধ করতে পারবো না সাধু বাবা, কোনো দিনও না। ঋণ নয় রে মা, আমি আশীর্বাদ হিসেবে তোকে এগুলো দিলাম, আর তুই সারা জীবন হাসি খুশি সুখে আনন্দে থাকিস। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব সাধু বাবা। তাহলে মা, এখন তুই এগুলি নিয়ে বাড়িতে সাবধানে ফিরে যা। আমি এখন আসি। মেয়ে আর স্বামীকে নিয়ে সুখে আনন্দে ঘর সংসার করিস। দেখো দেখো, এক সাধু বাবা আমাদেরকে কি দান করেছেন। সোনার মোহর ভর্তি এই পাত্রটি আমাদেরকে দান করে গেছেন। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আজ থেকে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে। আজ থেকে আমরা দুবেলা পেট ভরে খেতে পারবো। আমার মেয়েও স্কুলে যাবে, আর তোমারও ঠিক মতো চিকিৎসা হবে। গিন্নি, এগুলো সবই বিধাতার লীলা খেলা। বিধাতা চাইলে তিনি যে কোনো মুহূর্তে কোনো গরিব মানুষকে ধনী করে দিতে পারেন, আবার তিনি যদি চান কোনো ধনী ব্যক্তিকে এক মুহূর্তে নিঃস্ব করে দিতে পারেন। মা, তুমি কি ঠিক বলছো? এখন থেকে আমি স্কুলে যেতে পারবো, আবার এখন থেকে আমি ঠিকঠাক খেতেও পারবো। মা, গতকালকে আমি স্বপ্ন দেখেছিলাম আমি ভালো খাবার খাচ্ছি, বন্ধুদের সাথে আমি স্কুলে যাচ্ছি। এগুলি কি সব সত্যি হতে চলেছে মা? আমি আমার বন্ধুদের মতো খেতেও পারবো, আবার একসাথে স্কুলেও যেতে পারবো। কি মজা, কি মজা! হ্যাঁ রে মা, তুই এখন থেকে স্কুলে যাবি, ভালো ভালো পোশাক পরবি, ভালো ভালো খাবার খাবি। এখন থেকে তোর সব শখ আহ্লাদ আমি পূরণ করবো রে মা। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, আর তুই যখন লেখাপড়া করে অনেক বড় হবি, তোর মা খুব খুশি হবে। মা, মা, আমি তোমাদের সব কথা মেনে চলবো। তোমাদের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা।